কিছুদিন আগে একটি অডিও শুনেছেন, যাওয়ার তাহলে টক অফ দ্য কান্ট্রি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একজন ছাত্র নেতার কিছু কথোপকথন আমরা শুনেছি। অনেকে সেটা বিশ্বাস করেছেন, আমি জানি, এখন বিশ্বাস করেন। ম্যাডাম 5 তারিখে যেটা বলতেছিল, 5 তারিখে উনি আপনারা যে 12টা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই। দুপুর 12টার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন, তখন কিন্তু উনি বিছনায় শুয়ে উনি এগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলেন। যখন উনি পালিয়ে যাচ্ছে, ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন, ইউনূসকে সুদখোর, ঘুষখোর এবং রক্তচোষা আখ্যায়িত করে ব্যক্তিগত আক্রমণ করত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন সব কটু শব্দ ব্যবহার করতে একবারও চিন্তা করত না হাসিনা সরকার। কিন্তু এত সব কটু শব্দ ব্যবহারে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন বিনয়ী জবাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো একই কাজ করলে তাদেরও একই দশা হবে। চাকুরগাঁওয়ে সমাবেশে তিনি কোনো অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। হিসাবটা অনেকটা জটিল সমীকরণ, আমাদেরকে অনেক পেছনে যেতে হবে। এই জগৎগুলোতে বা আমাদের এই রেজিমের মধ্যে, ভারতীয় উপমহাদেশ বলেন বা আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যারা পরাশক্তির রাষ্ট্র আছে, তারা সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনার ফোন আলাপ থেকে শুরু করে শেখ হাসিনা যখন এই বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যায়, সেই মুহূর্তে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার অনুভূতি কেমন ছিল সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ পেশ থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন, তাহলে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ইউনূসকে সুদখোর, ঘুষখোর এবং রক্তচোষা আখ্যায়িত করে ব্যক্তিগত আক্রমণ করত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন সব কটু শব্দ ব্যবহার করতে একবারও চিন্তা করত না হাসিনা সরকার। কিন্তু এত সব কটু শব্দ ব্যবহারে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন বিনয়ী জবাব। তিনি বলেন, আমার নামই সহ্য হয় না শেখ হাসিনার। আমার নাম উঠলেই তার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে তার তৃপ্তি হয় না। আমাকে পদ্মা নদীতে চুবিয়ে না ডুবালে তার মনে শান্তি আসে না। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা। শুরু করছে ঘুষখোর, সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওই সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ উঠে পদ্মা সেতুতে বাংলাদেশ যেন ঋণ না পায়, সেজন্য চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। এ বিষয়ে পদ্মা সেতু নির্মাণের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে ব্যক্তিগত আক্রমণ করে কটু কথা বলেন, পদ্মা নদীতে ফেলে চুবানোর কথাও বলেন। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। এখানেই শেষ নয়। ডক্টর ইউনূসের উপর ক্ষোভ থেকেই গ্রামীণ টেলিকমের শ্রমিক ও কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালতে মামলাও করা হয়। কিন্তু সে ক্ষোভ প্রকাশ বেশি দিন টেকসই করল না হাসিনা সরকারের। এর মধ্যেই পতন হয় আওয়ামী লীগ সরকারের। চলতি বছর জুলাই আগস্ট গণহত্যার মধ্য দিয়ে হাসিনা সরকারের শাসনামলের অবসান ঘটে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত 100টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলা থেকে নিজেকে বাঁচাতে ভারতে পালিয়ে আছেন শেখ হাসিনা। ম্যাডাম 5 তারিখে যেটা বলতেছিল, 5 তারিখে উনি আপনারা যে 12টা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই। দুপুর 12টার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন, তখন কিন্তু উনি বিছনায় শুয়ে উনি এগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলেন। যখন উনি পালিয়ে যাচ্ছে, ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন, তখন উনি বলছে যে এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল। তবে উনি আবার কতগুলো জিনিস অবজারভেশন ছিল, যখন কোনো জিনিসপত্রের কেউ কিছু জিনিসটা আমাদের লোকরা যেহেতু অনেক নির্যাতিত ছিল, তখন আবার উনি বলেছে তোমরা এগুলো না করো, যাতে কেউ কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণ না হয়। যেটা আপনি পরবর্তীতে একদিন পরে উনি যে ভিডিওটা দিয়েছিলেন, এই ভিডিওটা কিন্তু উনি নিজের থেকে বলেছেন এবং নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি কি বলতে চাই। কারণ উনি আমাদেরকে বলতেছে, তোমরা বললাম যে না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, মহাসচিব বলেছেন। তারপরেও পরে আমরা বলছি ম্যাডাম ঠিক 91 সনে একই ঘটনা ঘটেছিল। 91 সনেও কিন্তু ম্যাডামের পরে ভিডিওতে বলতে হয়েছিল, আপনাদের যদি খেয়াল থেকে থাকে, এরশাদের পতনের পরে ঠিক একইভাবে তখন ম্যাডাম এই ভিডিওটা তখন আমরা হসপিটালে এটা রেকর্ড করে এটা শোনানো হয়েছিল, এই কারণেই যাতে নেতাকর্মী, দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না। আমরা
প্রতিহিংসা চাই না, আমরা আইনানুগ বিচার হোক সেটা চাই। এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, এবং উনি এই যে মানুষগুলো বিশেষ করে আপনারা খেয়াল করছেন গত পরশুদিন আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন নিটোরে কেন গিয়েছিলেন? এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে এই যে ছেলেদের হাত চলে গেছে, পা চলে গেছে, এই মানুষ চোখ চলে গেছে, চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন। আর এটার জন্য উনি ব্যক্তিগতভাবে মনে করেন এদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে, সরকার তো সরকারের মতো করবেই, কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায় এটা কিন্তু উনি ফিল করেন। এবং এই জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে, দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনাকে বলেছেন যে ইয়েস আপনি চেয়ারম্যান এবং আমাদের পক্ষ থেকে যে ওই সেই রুগীদের পাশে দাঁড়ানোর ব্যাপারে, এবং আমরা প্রত্যেকটা রুগীকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আপনাদের পুনর্বাসনের ব্যাপারে শুধু আপনারা নন, আপনাদের পাশে দেশের মানুষ আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো একই কাজ করলে তাদেরও একই দশা হবে। ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি কোনো অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আর সব সংস্কারই এই অন্তর্বর্তী সরকারকে কেন করতে হবে এমন প্রশ্ন রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশের পরদিনই ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকায় একই দিনে 3টি সমাবেশের শুরুটা ছিল হরিপুর উপজেলা ঈদগাঁও ময়দানে। সেখানে দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে সুশৃঙ্খল থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়। ওবায়দুল কাদের সাহেব আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপরে যে পালাতেই হয়, দেশের বাইরে যাব না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন, আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। রাজধানীতে আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বিভিন্ন ইস্যুতে কথা বলেন। সরকার আসছে, তারা সংস্কার করতে চায়, আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারা পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে, ফাটা না থাকে এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। বিএনপি নেতারা বলেছেন অর্জিত বিজয় কোনোভাবেই নষ্ট করা যাবে না। হিসাবটা অনেকটা জটিল সমীকরণ, আমাদেরকে অনেক পেছনে যেতে হবে। এই জগৎগুলোতে বা আমাদের এই রেজিমের মধ্যে ভারতীয় উপমহাদেশ বলেন বা আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যারা পরাশক্তির রাষ্ট্র আছে তারা কতটুকু প্রভাব বিস্তার করে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণ করে দিতে যাচ্ছি। জার্মানি, এতদিন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম শুনতাম, এখন হঠাৎ করেই জার্মানির নামটা কেন উঠে এসেছে? আমরা বাংলাদেশের একটা সংস্থা সবার কাছে খুবই পরিচিত, আপনাদের খেয়াল থাকার কথা, বাংলাদেশের দুর্নীতি নিয়ে যে সংস্থারা বিভিন্ন ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে, যেমন বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এই যে তথ্যগুলো যারা মানে গণমাধ্যমের সামনে প্রকাশ করে তারা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তো এটা জার্মান ভিত্তিক একটা সংস্থা যাদের কাজ হচ্ছে সারা পৃথিবীতে দুর্নীতি নিয়ে কথা বলা। তবে এই সংস্থারও কি শতভাগ নিরপেক্ষ কাজ করে? না, শতভাগ কাজ করে না। এটা বেসিক্যালি পৃথিবীর বিভিন্ন দেশে থাকা মানে কি বলা হয় যে পশ্চিমাদের রোশানলে পড়া যেই কি বলা হয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে অনেক সময় অবস্থান নেয়, আবার সরকারকেও মাঝে মাঝে বিতর্কিত করে, আবার মাঝে মাঝে অরিজিনাল তথ্যটা প্রকাশিত করে। তবে তথ্যগুলো প্রকাশের সময়কাল বা সিচুয়েশনটা হয়ে ওঠে একটা ক্রিটিক্যালিজমের অবস্থানের মাঝখানে। দর্শক, কেন এই কথাগুলো বলছি? গতকালকেই আমাদের বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে একটা দ্বিমত পোষণ করলেন। আমি ভাবছিলাম যে তিনি হয়তো কথাটা এমনি বলছেন। এর আগে আমি নিজেও কিন্তু আপনাদেরকে বেশ কয়েকবার বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা তারা একটা রাজনৈতিক দলকে উন্মোচন করতে যাচ্ছে বা সামনে আনতে যাচ্ছে। যদিও এটা নিয়ে সরাসরি তারা কোনো বক্তব্য দিচ্ছে না, কিন্তু এবার আসেন সমীকরণটা মিলাই। গতকালকে হঠাৎ করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করার জন্য নতুন রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলছেন যে গতানুগতিক রাজনৈতিক দল নিয়ে এই চেতনার বাস্তবায়ন হবে না। টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে নয়, ব্যক্তিগত জায়গা থেকে তিনি আপনার এটাকে মনে করছেন। এখন তিনি আসলে কেন মনে করছেন, এবার আসেন তার সাথে আরেকটা যোগসূত্র মিলাই। সাবেক একজন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মাজিনা গেল কি বলা যায় আমাদের এই ছাত্র আন্দোলন যখন চলছিল তখন তিনি হুট করে আন্তর্জাতিক গণমাধ্যমে একটা কলাম লিখলেন বা সাক্ষাৎকার দিলেন যে বাংলাদেশে তৃতীয় একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে। এর ঠিক কয়েকদিন পরেই সরকারের পতন হলো। পতন হওয়ার পরেই সার্জিসদের অবস্থান আসলো। সমন্বয়কদের মধ্যে সবচেয়ে চৌকস যে দুইটা ছেলে তারা রয়ে গেল উপদেষ্টা পরিষদের বাহিরে। এরপরে তাদের গণতান্ত্রিক ছাত্রশক্তি যে একটা রাজনৈতিক দল ছিল সেটাকে বিলুপ্ত করা হলো, জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলো। জাতীয় নাগরিক কমিটির বক্তব্য কিন্তু অনেকটা পলিটিক্যাল মুভমেন্ট। ইভেন আমাদের সমন্বয়কদের কথার মধ্যে কিন্তু এই জিনিসটা খুবই ক্লিয়ার একটা মেসেজ, তারা আওয়ামী লীগ তো এখন আর নেই,
তাহলে প্রশ্ন হচ্ছে বিএনপি, জামাত ইস্যুতে খুব বেশি আমি অ্যাক্টিভ দেখছি না, বাট বিএনপি ইস্যুতে সমন্বয়করা খুবই অ্যাক্টিভ। ইভেন আপনি যদি ধরেন পশ্চিমা ধাঁচে বা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ গণমাধ্যম হিসাবে যেই গণমাধ্যমগুলো ভূমিকা পালন করে তাদের কলামগুলোতে আপনি ধারাবাহিক একটা জিনিস দেখবেন। তো টোটাল যে পরিবেশটা তৈরি করা হচ্ছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র, সেই জার্মানি বা তাদের যে সংস্থাগুলা, সেই সংস্থাগুলোর প্রতিনিধি যারা আছেন, সকলে মিলে একটা সেম সার্কেলের মধ্যে কথা বলছেন। এই সার্কেলটা কি? নতুন রাজনৈতিক শক্তি। মুদ্রার এই পিঠও চাই না, ওই পিঠও চাই না, তাহলে কোন পিঠ চাই? নতুন পিঠ চাই। তো জনগণ হিসাবে আসলে এই দেশে এখন জনগণ বলতে কোনো সাধারণ শব্দ নাই, তারপরে হয়তো 5% বা 10% আছেন যারা বেসিক্যালি জনগণের কাতারেই পড়েন, কারণ সবাই আমরা কোনো না কোনো দলকে সাপোর্ট করি, হয়তো সমালোচনা করি, আবার পছন্দ করি। যাই হোক, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে নতুন কোনো একটা তৃতীয় রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিকশিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় বসার মতন কি তাদের সেই সামর্থ্য আছে? আমার কাছে পয়েন্ট অফ ভিউতে মনে হয় একদমই নাই। বলে ভাই আপনার কাছে কেন মনে হয়, আপনি কেনটা হতাশ হয়ে যাচ্ছে? দেখেন, ক্যালকুলেশন যদি আমি দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি যে ছাত্রদেরকে মাঠে দেখেছেন, এরা কিন্তু সবাই ছাত্র, কিন্তু মানে দল করে না এমন ছাত্র না। এদের মধ্যে অধিকাংশ ছিল বিএনপির যারা সমমনা আছেন বা তাদের ফ্যান ফলোয়ার আছেন বা তাদের ছাত্রদলের কর্মীরা আছেন, জামাতের ছিল, অন্যান্য ইসলামিক দলগুলোর ছিল, আর 5% বা 10% হয়তো নর্মাল ছিল। আবার মাঠেও এক শ্রেণীর মানুষ ছিল যারা আওয়ামী লীগ সরকারের মানে নিপীড়ন, বঞ্চন, শোষণার শিকার হয়েছেন। আবার পাশাপাশি বিএনপি বা জামাতের ওই সকল মানুষগুলো যারা এই সরকারের বিভিন্ন রকম গুমটুম অথবা রাজনৈতিক প্রেশারের কারণে মামলা হামলা অনেক রকম মানে মানসিকভাবে ডিস্ট্রয়েড ছিলেন, তারা কিন্তু জীবন বাঁচানোর জন্য শেষ একটা লড়াই লড়েছিল। তো এখন আপনি দেখেন সারা বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে যে সমন্বয়হীনতা, বিভিন্ন জায়গায় হাতাহাতি, মারামারি, ধাওয়া, এই যে ত্রাণের টাকা নিয়ে একটা বক্তব্য আসা, আবার এই যে মানুষ নিজেদের কাপড় চোপড় জুনিয়া দিচ্ছে, এগুলো এরা বেচা দিচ্ছে। হ্যাঁ, আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো পরবর্তী ভিডিওতে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো সামনে আসছে। তো মাত্র 1 মাসও হলো না এই সমন্বয়কদের যেই রেসপেক্টের জায়গাটা ছিল সেটা থেকে পড়ে গেছে। বিভিন্ন জায়গায় সমন্বয়হীনতার কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেখানে মানুষের কাছ থেকে আস্থা হারাই ফেলছে। রাইট নাও এইভাবে আর 1 মাস পরে এই সমন্বয়কদের নাম শুনলে মানুষ আসলে নেগেটিভ নেবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই ক্ষেত্রে এখানে নতুন কোনো তৃতীয় শক্তি যদি আসে, এরা আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তবে ওয়েলকাম, যদি কোনো রাজনৈতিক শক্তি আসে আমাদের জন্যই ভালো হবে, অন্যান্য দলগুলোর জন্য একটু সচেতন হবার জায়গা তৈরি হবে, সামনে একজন শক্তিশালী প্রতিপক্ষ পাবে। তবে সেই প্রতিপক্ষ আসলে কত দূর পলিটিক্সটা বুঝবে, কারণ বয়স একটা বিষয় আছে, রাজনীতিবিদদের চুল বাতাসে পাকে না, খেলতে খেলতে পাকে। দেখা যায় কোন দিকে যায়। তবে একটা পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা সবসময় মুসলিম বিশ্বের যে কোনো দেশে দেখবেন প্রধান রাজনৈতিক দলগুলোকে একে অন্যের সাথে লাগাই রাখে, তারপর সেখানে এদের কাছে লবিং টবিংয়ের জন্য যাইতে হয়, আর সেখানে মোরলগিরি করে। এই মুহূর্তে -2 ফর্মুলাটা সম্ভবত কাজে দিচ্ছে বা কাজে দিতে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। এরকমই একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করার চেষ্টা করছে পশ্চিমারা। আপনারা কিছুদিন আগে একটি অডিও শুনেছেন, যাওয়ার তাহলে টক অফ দ্য কান্ট্রি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একজন ছাত্র নেতার কিছু কথোপকথন আমরা শুনেছি। অনেকে সেটা বিশ্বাস করেছেন, আমি জানি, এখনও বিশ্বাস করেন, বা আমার এই ভিডিও শোনার পরও আপনারা তা বিশ্বাস করতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি যাচাই বাছাই করার আগেই এই অডিওটা বিশ্বাস করি নাই, কারণ আমি জানি এটা শতভাগ মিথ্যা এবং একটা এআই দ্বারা তৈরি, মানে অনুমান করেছি প্রথমেই। তারপর আমি তখনই কেন প্রথমে মন্তব্য করি নাই জানেন? আগে আমি বললাম আমি শুনি আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা, মেধাবীরা, আমাদের সাংবাদিকেরা কি বলে তা আমরা একটু শুনি। সেই জন্য আমি চুপচাপ ছিলাম, দেখি এদের মতামত শুনি। তা আমার কেন যেন মনে হয়েছে, যাদের আমি খুব ঝানু সাংবাদিক মনে করি, বুদ্ধিজীবী মনে করি, পণ্ডিত মনে করি, এই বিষয়ে তাদের জ্ঞান খুবই সামান্য, যে একটা অডিও বা ভিডিও এআই দ্বারা কীভাবে, এই যে আমি কথা বলতেছি শুনতেছেন, সেম এইখানে আমার বক্তব্য ঢুকে দেওয়া সম্ভব। আমার অডিওটা, আমার কণ্ঠটা সেপারেট করে এখানে যা ইচ্ছা তাই বলে দেওয়া সম্ভব। এটা খুবই সহজ। এখন যারা এই সেক্টর আছেন, আমি সায়েন্সের ছাত্র নেই, সেক্টর না, তারপর আমি তো দূর না, এটা খুব সহজ। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। একজন ছাত্র যুব নেতা বা ছাত্রনেতা শেখ হাসিনার সাথে কথা বললে তো সহজে, তাও ভারতের মতো দেশে তিনি থাকার সময় তাকে সেই ফোন রিসিভ করতে দেওয়া হবে? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় তার নাম্বার কেউ জানে? সেই যুব নেতা তার নাম্বার কীভাবে জানলো? বাংলাদেশ থেকে তো ফোন যাবেও না, আসবেও না। কিন্তু শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে যদি কেউ ফোন করে, তাও যুব নেতা, তার একটা উদাহরণ দেয় আপনাদের, আমি এটা কেন সম্ভব। আপনারা ইসমাইল হোসেন সম্রাটের নাম শুনেছেন, তিনি 500 বার চেষ্টা করেছেন, 500। তিনি একজন যুব নেতা, বহুবার শেখ হাসিনার সাথে দেখা করছেন। তার যোগাযোগ, তার সম্পদ, তার অর্থ, তার ক্ষমতা কম ছিল না। তিনি জেল থেকে ফিরে আসার পরে শেখ হাসিনার সাথে বলেন তো 500 বার চেষ্টা করেছে বাংলাদেশে থাকতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য। তিনি সংসদ ভবনের চৌহদ্দির মধ্যে আসতে পারেননি, গণভবনের চৌহদ্দির মধ্যে যেতে পারেন নাই, শেখ হাসিনার সাথে দেখা করতে পারেন নাই। অথচ ইসমাইল হোসেন সম্রাটের কারণে বহু মানুষ শেখ হাসিনার সাথে দেখা করছে, এম আই রাইট? কিন্তু সেই ইসমাইল হোসেন সম্রাট শেখ হাসিনার চৌহদ্দির মধ্যে যেতে পারে নাই, তার ধারে কাছে যেতে পারে নাই, তাকে যেতে হয় নাই। তাহলে শেখ আপনি আমার সাথে কম চেষ্টা করতে বুঝতো। তাহলে এখন শেখ হাসিনা বিদেশে আছেন, মানে ভারতে। এই ভারতে তার সাথে একজন আমেরিকার ছাত্র নেতা বা কেউ ফোন দিলার যোগাযোগ হয়ে গেল, এটা আপনারা বিশ্বাস করেন? তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আর শেখ হাসিনা বুঝে এই কথা বলবে, সত্য সত্য বলবে, আমি তো সীমান্তের কাছাকাছি আছি।
ঠিক আছে, এটা কি কোনো প্রাইম মিনিস্টার বলবে? তারপর আপনারা এত কিছু কেউ আবার দেখি আমি যে কোনো সময় ঢুকে পড়তে পারি, এটা বলছে বলে অনেকে এটা ট্রল করতেছে। এটা ট্রল করে ওটা বলেন না, ওইটা তাহলে বিশ্বাস করেন না কেন? যে তিনি যে বলছে এতগুলো লোককে বিদেশিরা হত্যা করছে, স্নাইপারদের হত্যা করছে, ওগুলো মানেন না কেন? তাহলে আপনার সুবিধাটুকু শব্দ নেবেন, আচ্ছা নেন, ওটা আপনার ব্যাপার। শোনেন, কোনো প্রধানমন্ত্রী তারপর এই সময়ে শেখ হাসিনার মতো মানুষের সাথে এই মুহূর্তে রাষ্ট্রদূত লেভেলের ছাড়া কারোর সাথে তিনি কথা বলবেন না, এবং সেই কথা বলাটাও কত সতর্কতা অবলম্বন করা হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। শেখ হাসিনার পরিবারের সদস্যরাই তার সাথে কয়বার দেখা করবে, কয়বার কথা বলবে, তাও কিন্তু নির্দিষ্ট করা আছে, চাইলেই দেখা করতে পারবে না। কারণ শেখ হাসিনা বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে, কারণ তাকে আপনি ফোনে একটা যুবলীগের নেতা ফোন দিল আর পেয়ে গেল, এত সস্তা শেখ হাসিনা। শেখ হাসিনা এত সহজ মনে করলেন? হ্যাঁ, কেউ নয়, এগুলো কেবল যাদের আকল কম তারাই ভাবতে পারে। ওই হেফাজতে পাকিস্তান খুব খুশি হয়েছে তিনি এর আবার বুঝলাম যে ছাত্রলীগ যুবলীগের যারা সাধারণ কর্মী আবেগতাড়িত তারা সেটা মানতে পারে, এমনকি যারা হেফাজতে পাকিস্তানি আবেগপ্রবণ না খালি গুজবপ্রিয় তারাও মানতে পারে। কিন্তু আপনারা যারা বুদ্ধিমান বলে পরিচিত, বড় বড় সাংবাদিক, আপনারা কীভাবে মেনে নেন? বড় রাজনীতি আপনারা কীভাবে মেনে নেন? শেখ হাসিনা তুই পাগল যে একজনকে কথা বলতে দিবে, আবার সেই কথার অডিও ফাঁস হয়ে যাবে। শেখ হাসিনাকে এত বোকা মনে করেন? শেখ হাসিনা এত বোকা নয়। যা বোকা ছিল 5 তারিখে চালাক বানাই দিয়েছেন। একবার চালাক বানানো হয়েছিল 2001 সালে, আরেকবার শেষ চালাক আপনারা বানাই দিয়েছেন এই 5 তারিখে। ঠিক আছে, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ছোট হইতে খবর শুনে তো লাভ হয় না, রোজা থাকতে হইতে পারে। বুঝতে পারছেন? চৈত্র মাসের রোজা, তাও বুঝেন নাই? চৈত্র মাসের রোজা কেমন মজা লাগে জানেনই তো। শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের কারো বাবার ক্ষমতা নিয়ে যোগাযোগ করেন, বাংলাদেশে বাস করে কারো বাবার ক্ষমতা নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবে। তার পরিবারে আবার বলি, তার পরিবারের সদস্যরা কয়বার কথা বলবে, কীভাবে কথা বলবে, তাও তার নিরাপত্তা রক্ষীদের দ্বারা নির্দিষ্ট করা আছে। আপনি কথা বলতে দেখেছেন? ভারত শেখ হাসিনার কথা বলে, শেখ হাসিনার কোনো কথা বলে, জয় আর কোনো কথা বলে? হ্যাঁ, কেন বলে না? কারণ ধীরে 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 আরও কন্ট্রোল করা হয়েছে তার প্রতি, এবং তার কন্ট্রোল, এই কন্ট্রোল দরকার, তার নিরাপত্তার স্বার্থে দরকার। তাহলে কথায় বিভিন্ন কথায় কথা লম্বা হবে, সমস্যার সৃষ্টি হবে। ভারত হচ্ছে একটা কূটনৈতিক মানে চাণক্য নীতির দেশ, কূটনীতির তারা কত দক্ষ আপনারা বোঝেন না? হ্যাঁ, বুঝতেছেন না এটা এখনো? আওয়ামী লীগের জনপ্রিয়তা কত তলানিতে গিয়েছিল, আর এখন কোথায় আসছে? যেটা -29 গিয়েছিল, সেখান থেকে কী করছে আপনারা দেখতে বুঝতে পারেন? এক কথা আপনাদের নাই। হ্যাঁ, কাদের বলছি? হেফাজতে পাকিস্তানিদের। আর বাংলাদেশের বুদ্ধিজীবীরাও দেখি, আমাদের অনেক বাঘা বামপন্থীরাও দেখি, বুদ্ধিজীবীরাও দেখি ট্রল করে বিশ্বাস করে। শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য তার সীমান্তে আসতে হবে না? তার সীমান্তে আসতে হবে। উনি কি সীমান্ততে পালাই গেছে? সীমান্তে আসতে হবে। যারা বলেন পালাই গেছে না, কি হয়ে গেছে, সময় মতো আপনার সন্তান। এত তাড়াতাড়ি এত ব্যস্ত হেন না, এত ব্যস্ত হেন না, অপেক্ষা করেন, কত তথ্য ফাঁস হবো। খুঁজে পেয়েছেন পদত্যাগপত্রটা কোথায়? একটা কথা বলে রাখি, পদত্যাগপত্র সাইনও ছিল, পদত্যাগপত্রটা এখন নাই, এনএস গভর্নমেন্টের কাছে নাই। এটাই হলো রাজনীতি, এটাই রাজনীতি, বুঝতে পারছেন? এটাই হলো রাজনীতি। পদত্যাগপত্র কোথায় রেখেছিল? গায়েব। তাই এখন দেখানো কারো বাবার ক্ষমতা নেই। কোথায় আছে এখন জানেন? শেখ হাসিনা হাতে চলে গেছে। যে পদত্যাগপত্র সাইন ছিল না, বন্দুকের নাল ঠেকায়, সেই পদত্যাগপত্রটা এখন শেখ হাসিনার কাছে। এখন অস্বীকার করলে আপনি কি করবেন? সেই জন্য বলে আমি পদত্যাগ করি নাই। বুঝতে পারছেন? ইহাকে রাজনীতি বলে। কে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, আকল থাকলে বুঝে নেন। গণভবনের থেকে সেই পদত্যাগপত্রটা প্রেসিডেন্টের কাছে না গিয়ে, সেনাপ্রধানের কাছে না গিয়ে, প্রেসিডেন্টের কাছে না গিয়ে কিভাবে তার হাতে বসে গেল, এটা যার আশা করি এবার আপনারা বুঝতে পারছেন কিভাবে গেছে। এটুকু বুদ্ধি আপনাদের আছে, এটুকু আমার খুলে বলার দরকার নেই। নাম্বার 2, এত ফাল পাইলেন না। শেখ হাসিনা কিন্তু আসলে বাংলাদেশে, ওটা আপনাদের বোকা বানাইছে। এনএস সরকারকে বোকা বানাইছে অডিও প্রকাশ করে তৃতীয় পক্ষটা করেছে, এনএস সরকারকে বোকা বানিয়ে দিছে এবং আপনার আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করে দিছে। এটাই আমি বলা পরে তারা বিশ্বাস করবে না, আমি জানি। তারা চাঙ্গা হবে, চাঙ্গাটা তাদের হওয়ার দরকার ছিল, তারা জানে, সেটা করেছে। আর ওটা বুঝতেছে এনএস সরকার যে কেমন লাগে মজা, সে বুঝতেছে। শেখ হাসিনা যখন জীবিত আছে, গভর্নমেন্টের যেগুলো আছে, আমেরিকার ছাতা আর জামাতের কলার পাতা দিয়ে তারা টিকতে পারবে না। যদিও গতকাল থেকে আর্মি নেমে গেছে, দেখছেন? লু হাওয়া আসছে, আর একটা ভেজাল আর্মি নামিয়ে দিয়েছে, তাই না? কি মজা! শেখ হাসিনা পুলিশ না করে হারাও, এটা অগণতান্ত্রিক। শেখ হাসিনা পুলিশ দিয়েছে, পুলিশই রাষ্ট্র। এখন আর্মি রাষ্ট্র হইলো ও সিংহবাম। এখন কথা বলো না কেন? ও রেজওয়ানা, ফরিদা হচ্ছে লুঙ্গিমাম ফটমাজার আছে না, ফটমাজারের গার্লফ্রেন্ড, তারা এখন আর্মি না ঘুরবে, এটা আরাম। আর শেখ হাসিনা পুলিশই রাষ্ট্র করলে সেটা হারাম। এখন তুমি আর্মি রাষ্ট্র হয়ে গেল, এখন গণতন্ত্র, ঠিক আছে না? জামাতি জামাতি বাম, এখন এই গণতন্ত্র হচ্ছে সিংকু বাম জামাতি গণতন্ত্র। এই গণতন্ত্রের নাম বাংলাদেশে, সাথে আর্মির একটু সালাদ। এটা এখন গণতন্ত্র, ঠিক আছে, তাই না? আমাদের গণতন্ত্র শেখাও, এটা ঠিক আছে। ও কৃষ্ণ করলে কৃষ্ণ লীলা, অন্য করলে ঢং। শেখ হাসিনা করলে গণতন্ত্র, আর তোমরা তার চেয়ে বেশি করলেও কি গণতন্ত্র, তাই না? আমাদের শিখাইতে আসছে। যাই হোক, চালাইতে থাকো, চলতে থাকো, দেখো কতদিন চলে। ওই $5 বিলিয়ন প্রতিশ্রুতি পাই আর্মি নামাই দিছ সিংহবাম, এই ফরাদ মাজারের আইডিওলজিতে। হ্যাঁ,
এই এনজিওগ্রাম সরকারকে এই $5 বিলিয়ন প্রতিশ্রুতি তো পাই না এখনো। বিভিন্ন সংস্থা মিলে এডিবি কি আইডিবি বিশ্বব্যাংক এমন তোমার হ্যান তেন আমেরিকা সব মিলে $5 বিলিয়ন প্রতিশ্রুতি পাওয়া গেছে। এতে আর্মি দেখি ওই সেন্ট মার্টিনের নাম হবে সেন্ট মার্কিন নাকি? অত নালিয়া দেশের না। এই রাশিয়াতে চায়না আর ভারতের বৈঠক হয়েছে, ঠিক আছে? রাশিয়াতে চায়না আর ভারতের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মাশাল্লাহ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘাঁটি করতে যাও সেন্ট মার্টিনে, আর এনজিওগ্রাম সরকার দিতে যাক, তারপরে বুঝবো যে কত দানে কত জাল, হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, ওই এনজিওগ্রাম সরকার বুঝে যাবে, ঠিক আছে? আর আপনাদের একটু আকল খাটান, ওই ভিডিওটা সঠিক নয়। এতক্ষণ আপা 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 বলে কেউ, এতক্ষণ কোনো পাগলে আপা আপা, যদিও এরা আপা আপা থেকে আম্মা আম্মা বলতো নিজেরাই, ঠিক আছে? যদি একটা ফোন করে আপা 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 বলা শুরু করবে, ঠিক আছে? ওটা বলে নাই, বলতে পারে না। আর একজন প্রাইম মিনিস্টার কোনো সময় বলে আমি সীমান্তের কাছে আছি, না সীমান্তের কাছে আসে, প্রাইম মিনিস্টার সীমান্তের কাছে বসে থাকবে, হ্যাঁ তাই না? এতটুকু আপনাদের বুদ্ধি টোটালি এটা তৈরি করা, এবং এটা একটা গেম খেলে দিয়েছে, এবং যারা গেম করেছে তারা সফল হয়ে গেছে, তারা সাকসেস হয়ে গেছে। যারাই করুক, যেভাবে করুক, যে উদ্দেশ্যে তারা কোন উদ্দেশ্য করেছে, এক ঢেলে তারা 3-4 পাখি মেরে দিয়েছে এবং সবগুলি মরেছে। আপনারা অপেক্ষা করেন, খেলা জমে গেছে। ওই শেখ হাসিনা শুধু আসবে শুনেই, সীমান্ত আছে শুনেই এনজিও আওয়ামী লীগের কিরকম সাঙ্গা গেছে দেখছেন, বুঝতে পারছেন? আওয়ামী লীগের লোক যেদিন নামবে না মাঠে, সবগুলো হালুয়া টাইট হয়ে যাবে, বুঝতে পারছেন? অপেক্ষা করেন। আর পাবলিক তো এনজিওগ্রাম সরকার যারা আছে অপদেষ্টা, আর যারা আছে এই যে শকুন লীগ এনুসের, পাবলিক তাদের পেটের মধ্যে পাড়াতে ঘুমের গেলে ফেলবে কিছুদিনের মধ্যে, সারার কারেন্টের কারণে। সেনা সরকার দিয়ে টিকে রাখতে পারবা 2 মাসের, কেবল 2 মাসের চালাক দেখেন, 2 মাসের। এটা তো আসলে আমরা জানতাম সেনা শাসন নামে ভিন্ন কারণে, ওটা ভিন্ন রঙে, ওটা আমরা জানি। এখন গণতন্ত্র হুমকির মুখে যায় নাই। মানুষের বুদ্ধিজীবী বাম, সিংহবাম, টিঙ্কুবাম, জালিয়াত বাম, জামাতি, হেফাজতি, একার কাছে গণতন্ত্র নষ্ট হয় নাই। এখন গণতন্ত্র ঠিক আছে, ঠেলা কিন্তু খাবে বিএনপিরা বেশি। এই যে সেনাবাহিনী নামবে না, যদি তার সত্যি নামে আর 2 মাস থাকে, দেখুন বিএনপির অবস্থায় কাজ করে ফেলবে, আওয়ামী লীগের না। আপনারা দেখতে থাকেন কি ঘটে। তারপর কেন কি খুশি হয়েছে নাকি? যদিও অলরেডি বিএনপির হাইকমান্ড দুশ্চিন্তাগ্রস্ত, এটা কি বুঝতে পারে? ওটা বিএনপি কর্মীরা বুঝবে না। এখন বুঝতে পারছেন তো কেন তারেক রহমান আসে নাই? কারণ জানে যে আর্মি আসবে, আসলে তখন তাকে অ্যারেস্ট করবে। যদিও জঙ্গলি মঙ্গলি খুনি, শিবিরের খুনি, তারপরে ঢালেমানি জঙ্গলি মঙ্গলি সব ছেড়ে দিছে, কিন্তু তারেক রহমান কিন্তু আসতে দেয় না। গোলাম আজম পোতা এসে গেছে, যেখানে থাকে এসে গেছে, ভারত থেকে সালাউদ্দিন চলে গেছে, কিন্তু তারেক রহমানকে ঢুকতে দেয় না। কারণ কি? কারণ তারেক রহমানকে ঢুকতে দিলে সেন্ট মার্টিন দেওয়া যাবে না এই মুহূর্তে, চাইলেই দেওয়া যাবে না এত তাড়াতাড়ি না। আর এই সেনা শাসন চলবে না। হ্যাঁ, চলবে খেলা, জমবে খেলা, জমতে থাকুক, এত জমবে জমে ক্ষীর হয়ে যাবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।